ফাইনালি আমার এসআইআর ফর্ম চলে এসছে। হ্যাঁ, এসব জিনিস আমি মিটিয়ে দিয়েছি, আর বারকোড স্ক্যান করেও লাভ হবে না। তো এবার এসআইআর ফর্মের সামনের দিকটা এরকমটা দেখতে, পিছন দিকটা এরকম দেখতে। সো গুড মর্নিং এসআইআর স্যারজি যাকে বলে। তো ভাবলাম যে একটুখানি আলোচনা করে দেয়, মানে এসআইআর সম্পর্কে। ওটা নিয়ে অনেক জল্পনা চলছে, কী করে ফর্ম ফিল আপ করবে, হেন তেন, অনেক 7-17 যা যেটুকু এগুলো দেখো বাংলায় সব লেখা আছে, সব একদম স্টেপ বাই স্টেপ বলাই আছে। তো এসআইআর ফর্ম ফিল আপের আগে একটা জিনিস মাথায় রাখবে, যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। এই জন্য আগে জেরক্স করে নেবে, জেরক্স কপিটাতে আগে প্র্যাকটিস করে নেবে, তারপর অরিজিনালটাতে দেখে দেখে লিখবে। কারণ কি, এই যে পাশের যে বারকোডটা তোমরা দেখছো, এই বারকোডটা ভাইটাল। এটা কিন্তু ওই বিএলও যদি স্ক্যান করে তাহলে কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আবার পরে ঝামেলা হবে, আবার অফিস টফিসে দৌড়াতে হবে, বিডিও অফিসে যেতে হবে। কারণ জেরক্স করলে অনেক সময় কি বারকোডের কোনো জায়গা মিশে যায় লো কোয়ালিটির ইস্যুর কারণে, তখন কিন্তু স্ক্যান হয় না। এই জন্য এটা করো না যে দুটো কপি জেরক্স করে নিলে আগেই শুরুতেই অরিজিনাল কপিটাতে করতে শুরু করে দিলে তারপরে ওটাতে করলে না, এটা করবে না। জেরক্স করে নেবে, জেরক্সে করে ওটাতে সুন্দর করে প্র্যাকটিস করে নিলে, ভালো করে নিলে তারপরে অরিজিনালটাতে দেখে দেখে লিখে নেবে, তাহলে সুবিধা হবে বাড়িতে। আর হচ্ছে এইরকম যদি ভুল টুল হয় তাহলে একটু মুশকিল হয়ে যাবে, এই জন্য কিন্তু ভুল ত্রুটি করবে না একদম। এই জন্য জেরক্স কপি নিয়ে ভালো করে ওটাতে প্র্যাকটিস করে নিয়ে তারপর অরিজিনালটাতে করবে। ভুল ত্রুটি হলে মুশকিল হয়ে যাবে, কারণ হোয়াইটনার ইউজ না করাটাই ভালো। ঠিক আছে, প্রথমে ফর্মের সামনের দিকে যদি দেখো, তাহলে এই যে ফটোটা দেখছো এইটা হচ্ছে তোমার ভোটার কার্ডে যে ফটো থাকবে সেম ফটো, ঠিক আছে। আর এইখানে তোমাদের সাম্প্রতিক মানে রিসেন্ট যে ফটো হবে তোমাদের, সেই পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু চিপকাতে হবে। আর এইখানে তোমাদের নাম থাকবে, তোমাদের এপিক নাম্বার, ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে সেটার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে কিনা। এখানে ঠিকানা ফিকানা থাকবে আর কি, আর এখানে ক্রমিক সংখ্যা থাকবে এখনকার যে রিসেন্ট সেখানকার অনুযায়ী। তারপর অংশের নাম, বিধানসভা সব কিছু থাকবে। তারপরে যখন ফর্ম ফিল আপ করবে, যদি কোনো অসুবিধা হয়, এইখানে বিএলও নাম্বার আছে, নাম আছে, নাম্বারটা মিটিয়ে দিয়েছি, ফালতু পার্সোনাল নাম্বার। তো এই জন্য তো এখানে এরকম নাম্বার থাকবেই, সবার ফর্মেই থাকবে। তোমরা এখানে ফোন করে নিয়ে জিজ্ঞেস করে নিতে পারবে যে হ্যাঁ ম্যাডাম বা স্যার এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এবার এইগুলো ফিল আপ করবো। ফিল আপটা একটুখানি পরে আসছি। পিছন দিকটা একটু এরকমটা দেখতে হবে। এই পিছন দিকে কিছু না বলা আছে, যদি তোমাদের এই যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো সেটা যদি মানে ঠিকঠাক না মেলে তথ্য অনুসারে, তাহলে তোমাদের ইয়ারও একটা নোটিশ আসবে। সেই নোটিশ পাওয়ার পরে কী করবে দেখো, যদি তোমাদের জন্ম এত সালের আগে হয় তাহলে কি করবে, এই জন্ম তারিখ অথবা জন্মস্থানের যে যদি কোনো সার্টিফিকেট থাকে সেই নথিটা জমা দিতে হবে, ঠিক আছে, অফিসে গিয়ে। আর যদি এই সাল থেকে এই সালের মধ্যে মানে 2004 অবধি, 87 থেকে 2004-এর মধ্যে যদি তোমাদের জন্ম হয় তাহলে কি লাগবে দেখো, জন্ম তারিখ আর জন্মস্থান সম্পর্কিত একটা নথি, আর জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ কোনো তালিকা বা পিতামাতার সঙ্গে সম্পর্ক এসব যদি থাকে তাহলে সেটা। আর 2004-এর পরে যদি তোমাদের জন্ম হয় আর এসআইআরে তোমার বাবার নাম নেই, মার নাম নেই, কিছু নেই 2002 সালে, তাহলে কি লাগবে, এইগুলো ফর্ম লাগবে। জন্মস্থানের তালিকার তারপর জন্মস্থান এবং জন্মের প্রমাণস্বরূপ কোনো তালিকা, তারপর হচ্ছে জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত স্থানীয় মাতার জন্য একটা নথি, পিতার জন্য একটা নথি, ঠিক আছে, এইসব কিছু। আর পিতা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয় তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট লাগবে। জন্মের সময় যদি পিতা মাতার মধ্যে কেউ একজন যদি না হয় তাহলে জন্মের সময়। আর ভারতের বাইরে যদি জন্মগ্রহণকারী হও তুমি, তাহলে কী কী লাগবে, এই বিদেশ অবস্থিত এই দূতাবাস কর্তৃক, দূতাবাস মানে কি অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডরকে জারি করা একটা শংসাপত্র পেশ করতে হবে। মানে যে কোনো দেশের, তুমি যদি বাংলাদেশ থেকে আসো আর এখানে যে বাংলাদেশে অ্যাম্বাসেডর আছে সেখান থেকে কিন্তু একটা দূতাবাসের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর যদি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছো এরকম যদি কেউ হয় তাহলে নাগরিকত্ব নথিকরণের যে সার্টিফিকেট সেটা দিতে হবে। আর এর মধ্যে আরও কিছু কিছু সার্টিফিকেট আছে, তোমাদের প্রত্যেকটা সার্টিফিকেটের পিছনে একদম বাংলায় লেখা থাকবে, কোনো অসুবিধা নেই। এগুলো দেখে দেখে তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে করবে। আর যদি একদম ইন্ডিয়ান হয়ে থাকো, খাঁটি বাঙালি বা খাঁটি ভারতবর্ষের যদি নাগরিক হয় তাহলে কোনো অসুবিধাই নেই। এবার ধরো ফর্ম ফিল আপ, এই উপরের যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্ম তারিখ লিখতে হবে, এইখানে না কিন্তু, এইখানে না, পাশের যে ঘরগুলো আছে এখানে তোমাদের করতে হবে, ফিল আপ করতে হবে। তারপরে আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, মার নাম, তাদের এপিক নাম্বার সব কিছু এখানে ফিল আপ করবে। এরপর আসে দুটো সেকশন, আর এই দুটো সেকশনই 2002-এর এসআইআর অনুযায়ী, মানে 2002-এর নির্বাচন যে তালিকা তার অনুযায়ী, ঠিক আছে। আমার কাছে যেমন নির্বাচন তালিকা আছে, এই দেখো, এটা 2002-এর নির্বাচন তালিকা, এই নির্বাচন তালিকা 2002 পশ্চিমবঙ্গের। আর এটা কোন ক্ষেত্রের, আমাদের যে বিধানসভা যেখানে আমার বাবা মা ভোট দিয়েছিল সেটা হচ্ছে তপন, আর এখানে
বিধানসভা নির্বাচন কেন্দ্র। এবার দেখো এর মধ্যে থেকে কী লাগবে। এর মধ্যে থেকে প্রথম লাগবে বিধানসভা কী ছিল, আমাদের যেমন তপন ছিল। বিধানসভার নম্বর কী ছিল, সেটা 36, আর অংশ নম্বর কী, সেটা হচ্ছে 29। এই যে অংশ নম্বর এইখানে পেয়ে যাবে, হ্যাঁ, এই উপরের কলামটাতেই পেয়ে যাবে। তারপরে যখন ভেতরে যাবে কিনা, ভেতরে প্রত্যেক এই যে ক্রমিক নাম্বারটা লাগবে সবার, ক্রমিক নাম্বার এখানে থাকবে। তারপর নির্বাচনের নাম, এখানে তোমার বাবার নাম বা মার নাম বা দাদুর নাম, কারো না কারো নাম থাকবে, তাদের স্বামী পিতা যাই হোক এখানে নাম থাকবে। আর এইখানে তাদের হচ্ছে এপিক নাম্বারগুলো থাকবে। তো এপিক নাম্বারও তোমরা পেয়ে যাবে। কারো কারো এপিক নাম্বার মিসিং আছে, সে অসুবিধা নেই, তাদের এপিক নাম্বারটা ছেড়ে দেবে, কিন্তু এগুলো এখান থেকে পেয়ে যাবে। তো ব্যাস, এবার এখানে এই ডকুমেন্টসের এই জিনিসগুলো এখানে কোথায় কোথায় বসাবো সেটা আমি একটা ফর্ম ফিল আপ করে রেখেছি। অ্যাকচুয়ালি দুটো করে রেখেছি। একটা হচ্ছে যদি তোমার 2002-এ তোমার নাম না থাকে, বাবা মার কারো নাম থাকে, তাহলে এইভাবে ফর্ম ফিল আপ করো। যেমন আমার ক্ষেত্রে এখানে এটা আমার জন্ম মানে বার্থ ডেট নয়, এটা এমনি জাস্ট আমি করেছি কারণ 95 অনুযায়ী। তো যাই হোক, এটা একটা গেল তোমার জন্মর তোমার এখানে তো নাম টাম সব মিলিয়ে নিচ্ছ প্রথমে। এখানে তোমার হচ্ছে ডেট অফ বার্থ গেল। তারপর আধার নাম্বার 12টা ডিজিটের হয়, 4টা ডিজিট আলাদা আলাদা করে 12টা ডিজিট লিখে নেবে। একটা জিনিস মনে রাখবে, যত ডিজিটগুলো আছে সেগুলো ইংলিশে লিখবে, আর যে নামগুলো আছে সেগুলো বাংলায় লিখবে। তাতে কি সুবিধা হবে, কারণ 2002-এর যে লিস্টটা আছে, এই লিস্টে কিন্তু কোথাও ইংলিশ নেই, নাম টাম কিন্তু সব বাংলায় আছে, ডিজিটগুলো ইংলিশে আছে, সেই অনুযায়ী করেছি আর কি। এবার মোবাইল নাম্বার, এটা কোনো জেনুইন মোবাইল নাম্বার না, কিন্তু কেউ আবার ফোন করে দিও না, ঠিক আছে? জাস্ট আমি রিভার্স লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? মোবাইল নাম্বার, বাবার এপিক নাম্বার। দেখো তখনকার এপিক নাম্বার দুরকম ছিল, একটা WB/ 2টো ডিজিট, তারপর /3টে ডিজিট, /6টা ডিজিট এরকম থাকতে পারে, অথবা ABC এরকম করে থাকতে পারে, ঠিক আছে? সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। বাবার যে ইয়েগুলো, এই যে এইগুলো যখন দেখো, এটা এক ধরনের এপিক নাম্বার, এটা এক ধরনের এপিক নাম্বার, দুটোই যে কোনো যেটা থাকবে সেটা লিখে দেবে। এখানে বাবার এপিক নাম্বার গেল, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার গেল। এবার তুমি যদি বিবাহিত হও, তোমার যদি মানে স্বামী বা স্ত্রী থাকে, তাহলে তার নাম এবং তার এপিক নাম্বার দিয়ে দিলে ব্যাস। এটা গেল তোমাদের এখনকার যে ডকুমেন্টসের যা জিনিস সেগুলো গেল। আর যদি তোমাদের স্বামী স্ত্রী না থাকে তাহলে কিন্তু ডট কিছু লিখতে হবে না। এইবার তোমার নাম 2002 ছিল না, বাবার নাম ছিল, তাহলে এখানে তোমার হাত দেওয়ার দরকার নেই, এখানে তুমি হাত দেবে। এখানে কী লিখবে, নাম, কার নাম, তোমার নামে না কিন্তু, যার নাম ছিল, বাবার নাম আমি লিখেছি। তারপরে এখানে এপিক নাম্বার, তার এপিক নাম্বার যেই ফর্মে থাকবে সেই ফর্মে লিখে দেবে। তারপর হচ্ছে আত্মীয়ের নাম মানে বাবার নাম লিখে দেবে, তাহলেই হয়ে গেল, অসুবিধা নেই। সম্পর্ক, তোমার কী সম্পর্ক, পিতা হয়, এই জন্য এখানে পিতা লিখে দেবে। আর যদি মায়ের নাম লিখো তাহলে মাতা লিখে দেবে, যাই লিখবে। জেলা, তোমার জেলার নাম, আর রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ। আর বিধানসভা ক্ষেত্রের নাম কোনটা হবে, রিসেন্ট তোমার বাবার নামের যে বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু হবে না। আমার যেমন রিসেন্টে গঙ্গারামপুর বিধানসভা আছে, সেটা কিন্তু হবে না। এই যে এইটা আছে 2002-এর তালিকা, সেটা পাশে নেবে, নিয়ে এখানে বিধানসভার নাম থাকবে তপন, আর এখানে বিধানসভার ক্ষেত্রের নাম্বার থাকবে, আর হচ্ছে অংশ নম্বর, এই যে পরপর লিখে দেবে, বিধানসভার ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর। আর ক্রমিক নম্বর কোনটা, এই যে দেখালাম, এই যে নামগুলো থাকবে এই পাশে ক্রমিক নম্বরগুলো, সেই ক্রমিক নম্বরগুলো পরপর বসিয়ে দেবে, যেটা থাকবে সেখানে বসিয়ে দেবে, ব্যাস। তাহলে তোমাদের ফর্ম ফিল আপ শেষ। এখানে সাইন করবে, এখানে BLO সাইন করে জমা নিয়ে নেবে। দুটো ফর্ম থাকবে, একটা ফর্ম তোমাকে দিয়ে দিবে, একটা ফর্ম ওরা নিয়ে নেবে। এখানে তোমার সাম্প্রতিক যে রিসেন্ট ছবি দিয়ে দিলে, ব্যাস। এটা গেল যাদের 2002-এ বাবা বা মার নাম থাকবে। আর যদি তোমার নাম থাকে 2002-এ, তাহলে কী লিখবে, তাহলে তোমার তো জন্মসাল অনেক পিছনে হবে, সে জন্মসাল দিয়ে দিলে, ডেট অফ বার্থ, তারপরে আধার যেমন অ্যাজ ইট ইজ নাম্বার, তোমার বাবার নাম, তাদের যদি থাকে এপিক নাম্বার, মায়ের নাম বা তার এপিক নাম্বার থাকলো, বা স্বামী স্ত্রী তো অবশ্যই থাকবে তখন যদি জন্ম হয়, তাহলে তার এপিক নাম্বার গেল। এই দিকে এসে এখানে তোমার নিজের নাম হবে, কারণ তোমার 2002-এ তোমার নাম ছিল, তাহলে তোমার নাম, তোমার এপিক নাম্বার। তারপর আত্মীয়ের নাম, মানে কি বাবার নাম দিয়ে দিলে, বাবা বা মায়ের নাম, তাদের সম্পর্ক কী, যদি বাবার নাম দাও তাহলে এখানে পিতা হবে, মায়ের নাম দিলে এখানে মাতা হবে। এখানে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, ব্যাস। এখানে তোমার সাইন, আর এখানে BLO সাইন করে জমা নিয়ে নিল, গল্প শেষ। একদম ইজি। ফর্ম ফিল আপগুলো করে নিয়ে BLO বাড়ি থেকে জমা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, গিয়ে জমা দিয়ে আসবে ভাই, এর হচ্ছে ব্যাপার। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে BLOকে ফোন করবে। তো এই ভিডিওটা এমনি বানালাম, কারণ অনেকেরই অসুবিধা হচ্ছে, যাতে অসুবিধা না হয় তার কারণে। আর এনিওয়েজ, তা যাদের প্রবলেম হয় তাদেরকে সার্কুলেট করতে পারো, না করলেও হবে, আমার কোনো অসুবিধা নেই ভাই। তোমরা শেয়ার করো, না করো, লাইক করো, না করো, নো প্রবলেম। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।